সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাকে। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আয়োজন সাজিয়েছি আমরা। আপনারা জানেন যে মোদি সফরকে কেন্দ্র করে সারা দেশে রাজনৈতিক যে দলগুলো ছিল তাদের কর্মসূচি ছিল, তারই পরিপ্রেক্ষিতে ধ্বংসাত্মক কিছু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি। সারা দেশে বিভিন্ন জায়গা থেকে এরকম সংঘাতের খবর এসেছিল। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সবার নজরে এসেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এই প্রসঙ্গকে ঘিরেই কয়েকদিন ধরে রাজনৈতিক ময়দানে অনেক আলোচনাও হয়েছে এবং সরগরম ছিল রাজনৈতিক পাড়া। কি ভাবছিলেন এবং কি ভাবছেন রাজনৈতিক যারা দল করেন এবং রাজনৈতিক দলের যারা বিশ্লেষক তারাও। আমরা এটা নিয়ে আজকে কথা বলবো এবং সেই সাথে শুরুতে একটি প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো। তবে তার আগে পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে সম্মানিত তিনজন অতিথি রয়েছেন। দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন কথা বলার জন্য। আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং সেই সাথে জনাব জুনায়েদ সাকি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং সেই সাথে দর্শক জানিয়ে রাখি, অনলাইনে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় চলে যাব, তবে তার আগে একটু প্রতিবেদন আপনাদের দেখিয়ে আসতে চাই। সেখানে আওয়ামী লীগের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার যে সংঘর্ষ সহিংসতা ঘটেছিল সেখানে আজকে ট্যুর করেছিলেন, গিয়েছিলেন। সেখানে কি দেখেছেন সামগ্রিকভাবে একটু প্রতিবেদনে তুলে আনতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের তাণ্ডবে লণ্ডভণ্ড ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি দপ্তর। বঙ্গবন্ধুর মুরাল, প্রেস ক্লাব, মন্দির, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্তের তালিকা থেকে বাদ যায়নি কিছুই। আগুনে নষ্ট হয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, দলিলপত্র আর যানবাহন। ক্ষয়ক্ষতির যে পরিমাণ, তাতে দীর্ঘমেয়াদে দুর্ভোগের আশঙ্কা স্থানীয়দের। যত কাগজপত্র ছিল সবগুলো পুড়িয়ে ছাই হয়ে গেছে এবং গাড়ি টাড়ি যা ছিল সবই পুড়িয়ে ছাই হয়ে গেছে। সেই জন্য আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসী বিরাট সমস্যায় তাদেরকে পড়তে হবে। অবৈধ বা বেআইনি দলিল করে তখন কসবা ভূমি রেজিস্ট্রি অফিসের তারা কাগজপত্র ব্যবহার করে, রেফারেন্স ব্যবহার করে। আমি মনে করি এখানেও ওই চক্রটির হয়তো কেউ থাকতে পারে। ক্ষতিগ্রস্ত এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সহিংসতায় বিএনপি জামাতের সম্পৃক্ততা আছে। বিএনপির সেরকম কোনো সাংগঠনিকভাবে এমন তৎপরতা নেই যে যেটা সরকারকে খুব অস্থিতিশীল করতে পারে, বিব্রত করতে পারে। তাহলে ওরা ভাবছে কেন যে সরকার পতন হবে? ওরা নিজেদের সক্ষমতা নাই, ওরা এখন এই ধর্ম ব্যবসায়ী দল হেফাজত জামাত এদেরকে উপরে ভর করছে। যেগুলা ক্ষতি হয়েছে আমরা সেগুলা পুনর্নির্মাণ করব, আর যারা এটার সাথে ধ্বংসের সাথে জড়িত, অপকর্ষিত, তাদেরকে আইনের আওতায় আনা যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। প্রেস ক্লাব সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার প্রতিবাদ জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সহিংসতার এ ঘটনায় মামলা হয়েছে ৮টি, যাতে আসামি করা হয়েছে অজ্ঞাত ৮,০০০। আপনার প্রতিবেদন দেখছিলেন, মূল আলোচনায় চলে যেতে চাই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে যাই। প্রতিবেদনে দেখেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন পরিদর্শনে এবং বলছেন যে এই ঘটনা বা সহিংসতা যত ঘটনা সেখানে বিএনপি জামাত জড়িত। শুরুতে আপনার প্রতিক্রিয়া নেই। ধন্যবাদ আজকের এই টকশোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আলোচক হিসাবে আমার সাথে যারা রয়েছেন স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শুনছিলাম প্রতিবেদনটি, এবং সেখানে আওয়ামী লীগের নেতা জনাব হানিফ সাহেব গতানুগতিকভাবে তাদের স্বভাবসুলভভাবে, মানে যেখানেই যা ঘটুক সবখানেই বিএনপিকে দায়ী করা তাদের একটা মজ্জাগত অভ্যাস। সেই অভ্যাসবশত তিনি সেখানে গিয়েও বলে ফেললেন যে এই ঘটনার সাথে বিএনপি জড়িত, এবং তিনি আরেকটি কথা বললেন যে বিএনপি তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নাই, শক্তি নাই, সরকার পতন ঘটানোর মতো বিএনপির কোনো সক্ষমতা নাই। বিএনপি জামাত বা কী বলে হেফাজতের মাধ্যমে এইসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকার পতন ঘটাতে চায়। এগুলো হচ্ছে তাদের চর্বিত চর্বণ। এগুলি সবসময় তারা বলেন এবং বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তো বিএনপি যদি সাংগঠনিক শক্তি নাই থাকে, তো বিএনপি ওনাদের ভাষায় বা ওনাদের মতে তো বিএনপি কীভাবে সেখানে এই হেফাজতের সাথে এই হেফাজতের এই আন্দোলনে ঢুকে সহিংসতা চালালো? এটা তো ওনাদের মজ্জাগত অভ্যাস। তো এগুলো বলে আসলে লাভ নেই। ওনারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, জনগণও বিভ্রান্ত হবে না, কারণ জনগণ জানে
যে আওয়ামী লীগ গত 12 বছর যাবৎ তারা দেশ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং জনগণের সমর্থন হারিয়ে তারা জনগণের সাংবিধানিক এবং গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়ে আজকে ফ্যাসিবাদী এবং কি মাফিয়াতন্ত্র কায়েম করেছে। এই কারণেই আজকে জনগণের থেকে তারা অনেক দূরে সরে গেছে। এই জন্য তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য এক এক সময় এক একটা বিষয় সামনে নিয়ে আসে এবং এই যে আজকে তারা মহান স্বাধীনতা দিবসে আমাদের সুবর্ণ জয়ন্তীর লগ্নে তারা যে এই স্বাধীন জনপদে যে তারা যে রক্ত ঝরালো, নিরীহ মানুষকে তারা হত্যা করলো এবং তাদের হাত যে রক্তে রঞ্জিত হলো, বাংলাদেশের জনপদকে তারা যে স্বাধীনতা দিবসে রক্তাক্ত করলো, এই দায় এড়ানোর জন্যই তারা বিএনপির উপর এই দোষ চাপাচ্ছে এবং এই দোষ চাপিয়ে কোনো লাভ হবে না। তারা যে জনগণের রক্ত ঝরালো এবং এই হত্যাকাণ্ড ঘটালো ধারাবাহিকভাবে তারা এটা করেই যাচ্ছে, এর দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে এবং জনগণের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতেই হবে। অনেক ধন্যবাদ। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আসি। আলাদা করে তো এই মোদি সফর কেন্দ্রিক এবং এই সফরের বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি দিয়েছে, বাম দলগুলো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে এবং তাদের আলাদা আলাদা কর্মসূচি ছিল। কি ভাবছে বাম দলগুলো? আমি আমাদের দলের কথা বলতে পারি। গণসংহতি আন্দোলন, আমরা গণমানুষের রাজনীতি করি, গণমানুষের পক্ষে রাজনীতি করছি। সেই হিসেবে আমরা মনে করি যে গণমানুষের স্বার্থ রক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা হতে পারে। ফলে সেই অর্থে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিকে সামনে আনতে চাই। আমাদের দেশের রাজনীতি তো এইভাবে যতটা না বাংলাদেশের স্বার্থে, তার চাইতে বিভিন্ন রকম বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার দিকে আমরা দেখতে পাই। এখন দেখুন যে এই সরকারের দিক থেকে দাবি করা হয়েছে কিংবা সরকারি দলের যারা প্রতিনিধি, যে একটি চক্র এইখানে তাণ্ডব চালানো যাচ্ছে। আমরা মনে করি যে চক্র তো নিশ্চিতভাবে এখানে নানান রকম তাণ্ডব চালাচ্ছেন এবং সেই চক্রটি হচ্ছে সরকারি চক্র। কারণ এই যে হামলার ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ দায় সরকারের। আপনি ধরুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন অতিথি হিসাবে, তো এই অতিথিকে কেউ স্বাগত জানাবেন, আবার অনেকে স্বাগত নাও জানাতে পারেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারছে না কতগুলো সুনির্দিষ্ট কারণে। প্রথমত তার যে সাম্প্রদায়িক নীতি, বিভাজনের নীতি, এনআরসিসিএ, সেটা ঢেউ বাংলাদেশ পর্যন্ত আছে। এটা দক্ষিণ এশিয়াকে সাম্প্রদায়িক একটা বিষ বাষ্প বাতাবরণের মধ্যে ঠেলে দিচ্ছে। ফলে সেটা একটা বড় কারণ যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে একটা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে যে বাংলাদেশ হয়েছে সেইখানে তাকে আমন্ত্রণ জানানো একটা বৈপরীত্য। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাথে অনেক অমীমাংসিত ইস্যুর জায়গা আছে, নদীর পানি, সীমান্ত হত্যা, কানেক্টিভিটি, বহু কিছু নিয়ে, সুন্দরবন। তৃতীয় যে কারণটি আছে যে বর্তমান মোদী সরকার এবং তাদের যে প্রতিনিধি আছেন তারা প্রকাশ্যেই বলছেন যে আওয়ামী লীগের বাইরে তাদের কোনো বন্ধু নেই এবং এই সরকার যারা ভোটারবিহীন সরকার তাদেরকে তারা প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। ভারত নিজে নির্বাচনের ভিত্তিতে গণতান্ত্রিক একটা দেশ, কিন্তু বাংলাদেশে একটা অগণতান্ত্রিক শাসনকে তারা যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটাও বাংলাদেশের মানুষের মধ্যে বিক্ষোভের জায়গা আছে। আমি সংক্ষেপে যেটা বলতে চাইছি যে তার মানে জনগণের দিক থেকে বিক্ষোভ আছে, তারা স্বাগত জানাবেন না। এটা পৃথিবীর ইতিহাসে সব গণতান্ত্রিক দেশেই আছে। ডোনাল্ড ট্রাম্প যখন জার্মানিতে গিয়েছেন, হাজার লক্ষ মানুষ, জার্মান নাগরিকরা তার সফরকে বিরোধিতা করেছেন কিংবা তার ব্যাপারে তাদের সমালোচনা প্রকাশ করেছেন। মানুষ সমালোচনা প্রকাশ করেছে, বিক্ষোভ করেছে, এগুলো বিভিন্ন রকম সংগঠন যার যার অবস্থান থেকে করেছে। রাজনীতির পার্থক্য আছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা যার যার রাজনৈতিক অবস্থান থেকে এখানে কিন্তু করা হয়েছে। এখন এখানে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো কি ছাত্র যুব অধিকার পরিষদ কিংবা হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন, তাদের যে বিরোধিতার জায়গা ছিল, এই বিরোধিতার জায়গা কিন্তু এমনকি আমাদের দলের যে আমরা গণসংহতি আন্দোলন স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 26 তারিখ আমাদের যে প্রোগ্রাম ছিল, এইগুলো ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি এবং সরকার যে ধরনের একটা 26 তারিখ বাংলাদেশের মানুষের কিন্তু 26 তারিখ উদযাপন করার কোনো পরিবেশ রাখে নাই। সেটা স্মৃতিসৌধেও যাওয়ার কোনো বাস্তবতা ছিল না, বাস্তবে ঢাকা শহরে কোনো ধরনের অনুষ্ঠান করার মতো পরিবেশ ছিল না। ফলে আমরা সেগুলো দুটো কারণেই আমাদেরকে সেই পরিস্থিতিকে কর্মসূচি প্রত্যাহার করতে হয়েছে। ঘোষণা দেওয়া ছিল, হ্যাঁ, কর্মসূচি প্রত্যাহার করতে হয়েছে। ফলে 26 তারিখের আগেই কিন্তু মানুষ যা বিক্ষোভ প্রকাশ করে সেটা করে ফেলেছেন। 26 তারিখ কিছু মানুষ যদি বাইতুল মোকাররমে নামাজ পড়ে তারা প্রতিবাদও করেন, এটা এমন কি ঘটনা যেটা সরকারকে এইরকম একটা ভয়ানক দমন পীড়নের দিকে যেতে হলো। তারা আগে থেকে পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী প্রস্তুত রেখে সেটার উপরে হামলে পড়লো, গুলি করলো, ভেতরে মসজিদে ঢুকে হামলা করলো এবং তার পরিণতিতে নানান ধরনের প্রতিক্রিয়া আমরা হাটহাজারী, ব্রাহ্মণবাড়ি এবং বিভিন্ন জায়গায় দেখলাম। এবং সেইখানেও যে বিক্ষোভগুলো হচ্ছিল তার মধ্যেও যে সরকারি দলের হামলাই প্রাথমিকভাবে এই উস্কানি কারা দিল সেটা আগে প্রধান ঠিক করা দরকার। সেই উস্কানির যত রকম তথ্য সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এসছে, ভিডিও ফুটেজে এসছে, সেগুলোতে দেখা যাচ্ছে সরকার
সরকারি দলের নেতৃবৃন্দ তারা নিজেদের উপস্থিতিতে, অর্থাৎ কোনো রকম ডাকঢাক নয়, তারা নেতৃত্বেরও উপস্থিতিতে মিছিল করে সেখানে হামলার জায়গাগুলো ঘটেছে। কাজেই এর প্রতিক্রিয়ায় যে সমস্ত ঘটনা ঘটেছে নিঃসন্দেহে সেগুলো আমাদের কাম্য নয়। সরকারি অফিস পুরানো, কি আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যালয় কিংবা প্রেস ক্লাবের পুরানো, কারা এগুলো করেছেন নিঃসন্দেহে আমরা একটা বিশ্বাসযোগ্য তদন্ত চাই, এবং সেগুলো সেই তদন্তের ভিত্তিতে বিশ্বাসযোগ্য তদন্ত, পক্ষপাতমূলক, সরকার আগে থেকেই যদি দায় ঠিক করে ফেলে তাহলে এখানে কোনো তদন্ত হবে না। তারা তো ইতিমধ্যে গিয়ে একটা দায় দিয়ে দিয়েছেন, কিন্তু এই দায় না দিয়ে এখানে একটা বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি গঠন করা এবং তারা তদন্ত করুক কি এই হামলার উস্কানিদাতা কারা, হামলার ভেতরে কারা কারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো হামলা করেছে, এবং আমরা প্রত্যেকের এই সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এতগুলো মানুষকে আপনি গুলি করে মেরে ফেললেন। আপনার কোনো বিক্ষোভ দমনের তো একটা পুলিশেরও নির্দিষ্ট আইন আছে, সেখানে কিভাবে তারা বিক্ষোভ দমন করবে? আপনি সরাসরি লেথাল উইপন, মানে একেবারে গুলি করে প্রত্যেকটা মানুষ যে গুলিতে মানুষ মৃত্যুবরণ করে সেরকম গুলি আপনি ব্যবহার করলেন এবং করে এইভাবে মানুষের মৃত্যু হলো। এটা নিন্দা জানানোর ভাষা নাই। আমাদের রাজনৈতিক কর্তব্যটা কি? রাজনৈতিক কর্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ মারা গেছে। বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার 26শে তারিখ, যার স্বাধীনতার 50 বছর পূর্তি, সেইখানে মানুষ মারা গেছে। এটা একটা কলঙ্কজনক অধ্যায় সরকারের দিক থেকে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এগুলোর বিচার দাবি করি। অ্যাডভোকেট আফজাল হোসেন আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এবং দুজন সম্মানিত বক্তা তারা বক্তব্য রাখছিলেন, আশা করি শুনতে পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এই আওয়ামী লীগের যে প্রতিনিধি দল যে অভিযোগ করে আসছে যে এই বিএনপি জামাত জড়িত, সেই অভিযোগকে তিনি অস্বীকার করেছেন। এই ইমরান সালে প্রিন্স যখন বলছিলেন তিনি অস্বীকার করেছেন। সেই সাথে যে বলা হচ্ছিল যে একটি চক্র তারা দেশে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে, এরকম একটি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কেন্দ্র করে এবং মোদি সফরকে বিরোধিতা করে যে কর্মসূচিগুলো ছিল, সেখানে সেই চক্র আসলে সরকারি চক্র জড়িত, এমনটি বলছিলেন জুনায়েদ সাকি। আপনি কি বলবেন? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশে ঘটছে এবং নতুন করে একটা ভাবনার সৃষ্টিও করছে জনমানুষে, যে আসলে জুনায়েদ সাকি এবং প্রিন্স ভাই মানে রাজনীতির ক্ষেত্রে তো মেরুকরণ ভিন্ন, কিন্তু কেন জানি একটা বিষয় তারা ঐক্যমত আজকে, যে এই সরকারকে যে কোনো ভাবেই হোক সরকারকে ফেলে দিতে হবে। এবং তার জন্য আমি মনে করি যে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সরকার বিরোধী তৎপরতা, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই সরকারকে যদি তারা ফেলে দিতে পারে তাহলে স্বার্থ তারা হাসিল করতে পারবে, এবং অতীতে যেমনি ভাবে বাংলাদেশটাকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছিল সেভাবেই বাংলাদেশটাকে নিয়ে যাওয়া হবে। এবং এই যে বঙ্গবন্ধু কন্যা যশোর শেখ হাসিনা কয়েকদিন আগে একটা বক্তৃতা বলছিলেন যে বাংলাদেশের মানুষের একটা দুর্ভাগ্য যে এই দেশের মানুষ যখন একটু ভালো কিছু করার স্বপ্ন দেখে, অথবা মানুষের জীবনমান উন্নত হয়, অথবা দেশটা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আঘাতটা কিন্তু তখনই আসে। আমি মনে করি এইগুলো কিন্তু সেই আঘাতেরই একটা লক্ষণ, এবং সেটি মোদি অথবা অন্যান্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসেছেন এবং সেখানে এই যে অতর্কিতে তারা এক ধরনের পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করেছে, এবং চেষ্টা করে তারা আঘাতটি কোথায় করেছে, তারা যে ধর্মীয় ভাবে যে এটি একটা ধর্মীয় উন্মাদনা এটি যেমন সৃষ্টি করেছে, আবার এর পিছনে ধর্মের কোনো লেশমাত্র গন্ধ ছিল না, কারণ এটি একটি উদ্দেশ্য, একটি মতলব, এটি সরকারের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে তারা কাজটি করেছে, অতীতে যেমনি বিভিন্ন সময় করেছে। খেয়াল করবেন, আমি আপনাদের একটা পেপার কাটিং দেখাচ্ছি, জাস্ট এটা একটু আপনারা যদি দেখেন, নিশ্চয়ই আমি জানি না এখানে উল্টো ভাবে লেখাগুলো হচ্ছে কিনা, আমি তারপরও বলছি। সেটা হলো অযোধ্যা অভিমুখী লং মার্চে গুলি, 5 জন শহীদ, শত শত আহত। এবং সেদিনও কিন্তু এই মিছিলে নেতৃত্ব দিয়েছিল আজকে যে ব্যক্তিটিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সে মমিনুল হক, তার বাবা শাইখুল হাদিস, তিনি ওই যে আজিজুল হক, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং সেই মিছিলটিকে ঢাকা থেকে 1993 সালের 5ই জানুয়ারি 3 তারিখ অথবা 4 তারিখে মিছিলটি শুরু হয়েছে, এবং ঢাকা থেকে সেই মিছিলটিকে একেবারে জিগারগাছা পর্যন্ত, সেই যশোর পার হয়ে বেনাপোলের কাছাকাছি যেতে সরকার সাহায্য করেছে। এবং তারপরে একটি পর্যায়ে সেখানে গুলি করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু সেই গুলির পরে বঙ্গবন্ধুর অথবা জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর কথা তো সেদিন তো বাতি দিলাম, বঙ্গবন্ধুর নাম তো পেপার পত্রিকা অথবা মিডিয়া ছিল না,
জিয়াউর রহমানের ছবি বাংলাদেশে অনেক জায়গায় ছিল, তার ভাস্কর্য ছিল, অথবা সেই সময় বিএনপি অনেক অফিস ছিল। কোন জায়গায় কিন্তু কোথাও কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি আঘাত করে নাই। হ্যাঁ, কিন্তু অ্যাডভোকেট আফজাল হোসেন, জুনায়েদ সাকি বলছিলেন যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো একটি গর্ব করার মতো একটা উপলক্ষ, সেখানে কোনো চক্র যদি সংঘাতের চেষ্টা করে বা পরিকল্পনা করে থাকে বা ষড়যন্ত্র যদি বলে থাকি বা প্রতিবাদের যদি ভাষায় তাদের এরকম হয়ে থাকে, সেটা অন্যভাবে দমন করা যেত কিনা, যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই প্রশ্ন রেখেছিলেন। না, প্রাণহানির সাথে তো আপনি, আমি, অথবা এখানে যারা প্রিন্স সাহেব অথবা এই জুনায়েদ সাকি, আমরা তো এই প্রাণহানি আমরা কেউ চাই না, আমরা কেউ চাই না। মানুষ হত্যা এটা একেবারে ঘৃণিত কাজ, এটা কেউ চায় না। কিন্তু গুলির সাথে তো রাজনীতির সম্পর্ক না, গুলির সাথে হলো আইনের সম্পর্ক। যেমন আমি একটু আগে আপনাদের যে পেপার কাটিংটা দেখালাম, যে ইনকিলাবের সেই 1993 সালের 5ই জানুয়ারির যে ঘটনা প্রবাহ, এবং সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল, এবং বিএনপির ক্ষমতার সময় আজকে বিএনপি যেভাবে তাদের সাধারণ সম্পাদক বক্তৃতা করে বলে যে পাখির মতো গুলি করা হয়েছে, এই কারণে আমি আজকে হেফাজতের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, আমরাও বিক্ষোভ প্রদর্শন করছি। সুতরাং সেদিন কিন্তু ওইটি কি পাখির মতো গুলি ছিল না? এখানে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট হবে, হ্যাঁ, আমাদের দেশের এই যে একজন আলাউদ্দিন, ওস্তাদ আলাউদ্দিনকে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, সম্পদ নষ্ট করা হবে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, এবং ভূমি অফিসকে অগ্নি দেওয়া হবে। এরকম বিভিন্ন রকমের সম্পদ বিনষ্ট হবে, এবং সেখানে মানুষের জীবন মান নিয়ে নিশ্চিত হবে। বাইতুল মোকাররমে সে হেফাজতের সেদিনের আন্দোলনের মধ্যে এবারও কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইরকম বিভিন্ন ঘটনা প্রবাহ যখন হয়, তখন নিশ্চয়ই জীবন মান অথবা তাদের নিরাপত্তার সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তার সাথে তাদের কিন্তু গুলি করতে হয়। যেমনটি 1993 সালে বিএনপি আমলে বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান ছিল, এবং তখন প্রিন্স সাহেবরা যখন বিএনপি নেতা ছিল, তখনও এরকম পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হয়েছে, এবং এই লাশের ছবি সেদিনও পত্রিকায় এসেছে। সুতরাং এর সাথে আমি মনে করি যে এই যে রাজনীতিতে এই ধর্মান্ধ গোষ্ঠীকে নিয়ে যে খেলা, এই বিএনপির খেলা কিন্তু বাংলাদেশে আছে, এবং এর পিছনে বিএনপি, আমাদের নেতারা সেখানে গিয়েছে, তারা জানে যে এই যে এর পিছনে এর কলকাঠি নাড়াচ্ছে কারা, ওই বিএনপি। এবং এটা বিএনপি মজ্জাগত অভ্যাস, তারা রাজনীতির মাঠে তারা টিকতে না পেরে তারা এই সাম্প্রদায়িক অপশক্তির উপরে কাজে ভর করে তারা এই কাজটি করার চেষ্টা করেছে। এর আগে তারা কামাল হোসেনদের উপরে ভর করেছিল, জাফরুল্লাহদের উপরে ভর করেছিল, কোনো কাজ হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আজকে স্বল্পোন্নত তালিকায়, নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আরো আলাপ করতে চাই। একটা বিরতি থেকে আসছি অ্যাডভোকেট আফজাল হোসেন, একটা বিরতির সময় আছে, বিরতি থেকে আসি, কথা হবে নিশ্চয়ই এটা নিয়ে আরো। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন দর্শক, একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকুন, একটু পরে আসছি আমরা। স্বাগত আরেকবার, আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনায় ছিলাম বিরতির আগে। সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনার কাছে যাই। বিরতির আগে কথা হচ্ছিল, অ্যাডভোকেট আফজাল হোসেন বলছিলেন একটি ধর্মান্ধ গোষ্ঠী এবং তাদেরকে রাজনীতির প্রয়োজনে ব্যবহার করা, যেটা কিনা সাথে বিএনপি সম্পৃক্ততা রয়েছে বা বিএনপি এই কাজটি করে থাকে। বিরতির আগে দেখুন, এটা অ্যাডভোকেট আফজাল হোসেন বলছিলেন সাম্প্রদায়িক বিএনপি কখনোই সাম্প্রদায়িক শক্তি বা ধর্মান্ধ শক্তিকে ব্যবহার করে না, বরঞ্চ আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগকে এটা ব্যবহার করতে। আপনার যে বলা হচ্ছে মামুনুল হক সাহেব এবং তার পিতা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, এদের কথা উনি বললেন। তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2006 সালে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, সেই নির্বাচনের আগে এই আল্লামা আজিজুল হক সাহেবকে নিয়ে ওনারা যে ওনাদের তৎকালীন সাধারণ সম্পাদক সাহেব মানে আব্দুল জলিল সাহেবের চেম্বারে একটি চুক্তি হয়েছিল, 6 দফা চুক্তি, এবং রাজনৈতিক নির্বাচনী জোট করেছিলেন। সেখানে 6 দফা চুক্তির মধ্যে এমনও বিষয় ছিল যে ব্লাসফেমি আইনের মতো একটি আইন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে করবে। তো এই যে সাম্প্রদায়িক বা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর সাথে সখ্যতা তো তাদেরই। আর এই হেফাজতের কথা বলছেন, এই হেফাজতের কাহিনী তো সবাই জানে। আপনার এই যে 5ই মে তখন মানে হেফাজতকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করে ডান্ডা মেরে ঠান্ডা করে পরবর্তীতে আবার জমি জমা কিছু উপঢৌকন দিয়ে আমরা পত্রপত্রিকায় দেখেছি, জানি না, আবার তাদেরকে একবার তেঁতুল হুজুর
পরে তেঁতুল হুজুর বলা হচ্ছে, আবার পরবর্তীতে পাশে বসিয়ে কৌমি জননী উপাধি নেওয়া হচ্ছে, আবার এখন আবার হেফাজতের বিরুদ্ধে তারা কথা বলছে, এখন তারা আবার তেঁতুল হুজুর হয়ে গেল মিষ্টি হুজুর থেকে। তো এই যে কর্মকাণ্ড, এটা তো আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা ছাড়া তো আর কিছু নয়। তারা এইসব কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য করে, রাজনৈতিক উদ্দেশ্যেই কিন্তু তারা এইসব সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ আছে। এবং এখনও দেখবেন বিভিন্ন সময় কিছু কিছু সংগঠন আওয়ামী লীগের পক্ষে কথা বলে। আজকে উনি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকলের সংঘবদ্ধ। আজকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের অগণতান্ত্রিক গণবিরোধী কার্যকলাপ, ফ্যাসিবাদী কার্যকলাপ এবং দিনের ভোট রাতে চুরি করা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থা, অরাজকতা, নৈরাজ্যের তারা যে এমনভাবে করেছে, এর প্রতিবাদে আজকে আওয়ামী লীগ কিন্তু একঘরে হয়ে গেছে। আওয়ামী লীগ এবং তাদের গুটি কয়েক সমর্থক দল ছাড়া আর কোনো দল কিন্তু আওয়ামী লীগের সমর্থন করে না। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সবাই অবস্থান নিয়েছে, সবার বক্তব্য তো একই রকম হতে পারে। এটাকে যদি উনি সংঘবদ্ধ বলেন, সংঘবদ্ধ পরিকল্পনা বলেন, আমার কিছু বলার নাই। আমিও যে সুরে কথা বলছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো জুনায়েদ সাকি ভাইও কথা বলছে, জুনায়েদ সাকি ভাই যে সুরে কথা বলছে, ঘুরিয়ে ফিরে হয়তো অন্য দল সে কি একই কথা বলছে। এই তো আজকে বাস্তবতা। তা আজকে এগুলো কথা বলে, এই কথার মার পেঁচে জনগণকে আজকে বিভ্রান্ত করা যাবে না, আমি সেটা প্রথমেই বলেছি। আর উনি বলেছেন যে আরেকটি কথা বলেছেন যে মানে আজকে দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, কোন দিক থেকে যাচ্ছে? দুর্নীতির দিক থেকে যাচ্ছে। কোন দিকে দিয়ে যাচ্ছে? আপনার অপশাসনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, দুঃশাসনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্টের যে একটি রিপোর্ট, মানবাধিকার রিপোর্ট 2000 সালে প্রকাশিত হলো, সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় নাই। সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলা দিয়ে আপনার আটক রাখা হয়েছে। স্পষ্টভাবে লেখা হয়েছে বাংলাদেশের মানে সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যমকে কিভাবে ধরে রাখা হয়েছে। এরপরে ওনারা কি এই কথা বলবেন? জি, জুনায়েদ সাকি শুনছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, এবং সেখানে একটা ইস্যু নিয়ে যখন প্রতিবাদ করা হচ্ছে, সেখানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মতো জায়গায় 2 দফায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনা বলি বা অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, সেটা কিসের ইঙ্গিত দেয়? প্রথম কথা হচ্ছে যে এই জন্যই আমি প্রথমে বলেছি যে একটা বিশ্বাসযোগ্য তদন্ত দরকার, এবং সেই বিশ্বাসযোগ্য তদন্ত করতে হলে এমন একটা তদন্ত কমিটি গঠন করতে হবে যেটাতে এই সরকার তার ধামা চাপা বলে একটা কথা আছে না, তদন্ত কমিটিগুলো হয়ে যায় ধামা, যেটা দিয়ে চাপা দেওয়া হয় আর কি। তো এইরকম একটা ধামা তদন্ত কমিটি যাতে না হয়, বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি হওয়া দরকার, এবং এই ঘটনাবলীর প্রত্যেকটারই পুঙ্খানুপুঙ্খ পূর্বাপর সবগুলো করা দরকার। কারণ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখেছি যে এই হামলাগুলোর প্রত্যেকটার প্রাথমিক উস্কানিদাতা হচ্ছে সরকারি দল, একেবারে সরাসরি তাদের নেতৃত্বে, মানে ব্রাহ্মণবাড়িয়াতে যেমন তাদের এমপি সাহেবের নেতৃত্বে হয়েছে, ঢাকায় আমরা দেখেছি পুলিশ এবং হেলমেট বাহিনী। কাজে এই বিষয়টা আছে। তার আগে ধরুন ছাত্র যুব অধিকার পরিষদ, তার আগে যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর উপরে ছাত্রলীগের হামলা, পুলিশের হামলা, কেন, কি করেছে তারা? এই যে তাদের সামান্য প্রতিবাদগুলো, সেই প্রতিবাদগুলো আমি বলছি যে ছোট সাইজের দিক থেকে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ তো হয়নি। কাজে সেই জায়গাটাকেও, এমনকি লক্ষ লক্ষ মানুষের যদি প্রতিবাদ হয়, তাহলে সেটা আপনি কিভাবে কন্টেইন করবেন? আইন শৃঙ্খলা যদি তারা না ভঙ্গ করে, আপনি কেন তাদের উপরে গুলি ছুড়বেন? এই জায়গাটা আমাদের পরিষ্কারভাবে দরকার। তার মানে সরকার গুলি ছুড়ে হামলা করে এটা করেছে। এখন ধরুন ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খাওয়া, ঘটনার মধ্যে আলু পোড়া যে নানানভাবে ঘটে, অর্থাৎ আপনি একটা ঘটনা ঘটছে, তার মধ্যে দিয়ে কোনো বিশেষ গ্রুপ এমন একটা ঘটনা ঘটায় যার মধ্যে দিয়ে পলিটিক্যাল ব্র্যান্ডিং সুবিধাজনক হয়, সেই রকম ঘটনাগুলি আছে কিনা সে কারণে তদন্ত সেটা করা দরকার। আর আমি যেটা বলবো, যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে অনেক অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চা, তারাও নেমে গেছে, যারা কিনা মাদ্রাসার ছাত্র। আপনি যখন তাদেরকে গুলি করে মারবেন, সেখানে আপনি যখন এদেরকে রাজনৈতিক কাজে লাগানো বা প্রতিবাদের কাজে লাগানো কতটা সমীচীন? আমি সেটাকে সমর্থন করছি না, কিন্তু আপনি যখন গুলি করে মারছেন তখন তার প্রতিক্রিয়ায় কারা নামছে সেটা নিয়ন্ত্রণ করাটাও তো সবসময় মানে যায় না। এখন এইটা তো যে সংগঠন নামছে এটা তাদের দায়িত্ব যে কীভাবে তারা সেই আন্দোলনটা করবেন। কিন্তু আপনি যখন গুলি করে মেরে ফেলছেন এবং আপনি উস্কানি দিচ্ছেন যাতে তারাও আসলে বিক্ষুব্ধ হয়ে ওঠে, সেটাই আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং সরকার এই বিক্ষুব্ধতাটা কেন তৈরি করছে? এত
হার্ডলি তাদের হ্যান্ডেল করতে কেন হলো, এত শক্তভাবে কেন তারা দমনে নামলেন সরাসরি গুলি করে দিয়ে? কারণ তারা ভারতের প্রধানমন্ত্রীকে দেখাতে চাচ্ছেন, দেখো আমার বিরোধী হচ্ছে এই ধরনের গোষ্ঠী, আর আমরা তাকে মানে তোমার মানে জন্য বিশ্বস্ত প্রতিনিধি, এবং আমরা দরকার হলে দেশের মানুষের গুলি করে হলেও তোমার সাথে আমাদের বন্ধুত্ব রক্ষা করছি। আর আমি অ্যাডভোকেট আফজাল ভাইয়ের একটা কথা আমি বলবো, যে সরকার বিরোধী তৎপরতা উনি বলেছেন। আমরা বর্তমান সরকারকে ভোটারবিহীন সরকার মনে করি, এটা 14 সালের পরেও মনে করেছি, এটা 18 সালের পরে তো আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা অংশ নেওয়ার পরেও এই ইলেকশন রাতের আধারে ইলেকশন হয়েছে। কাজে এই সরকারের নৈতিক কোনো বৈধতা নেই, জনগণের সম্মতি নাই। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করি এবং একটা জনগণের ভোট দিতে পারে এরকম একটা নির্বাচন দাবি করি। এটা কোনো গোপন ব্যাপার নয়। আমরা সরকারের পদত্যাগ, সরকারের একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংগ্রাম করছি, এই সংগ্রামের মধ্যে আমরা আছি, এটা কোনো গোপন ব্যাপার নয়। জি আসবো অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে আছে, কিছু যোগ করবেন কিনা? আর জুনায়েদ সাকি বলছিলেন যে সরকার কেন এত হার্ড লাইনে যেতে হলো বা যেতে বাধ্য হলো কিনা? না, সরকার কখনোই কোনো হার্ড লাইনে যায়নি। সরকার জনগণের জালমাল নিরাপত্তার স্বার্থে যতটুকু করা প্রয়োজন সকলেই করেছে। এবং আরেকটি জিনিস হলো যে এই কাজটি তো হঠাৎ করে তারা করে নাই, বেশ অনেকদিন ধরেই কিন্তু তারা এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা কথা বলেছে, তারপর বিভিন্নভাবে তারা উস্কানো যাওয়ার চেষ্টা করেছে, এবং একটা পর্যায়ে তারা এই যে ভারতের মোদী সরকারের পক্ষ থেকে যখন ভারতের মোদী সাহেব এখানে আসলেন এবং সেটাকে কেন্দ্র করে একটা পরিস্থিতি উত্তপ্ত করার জন্য যে কাজটি করা দরকার, তার সাথে ডান বাম সকল মিলে বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে, শক্তি বলবো না অপশক্তি, কারণ এই বাংলাদেশটাকে রক্ষা করেছে বঙ্গবন্ধু, আমি শেষ করি, এই বাংলাদেশটাকে তো রক্ষা করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এটা তালেবানি স্টেটে করার জন্য বিএনপির সর্বগ্রাসী চেষ্টা ছিল, এবং সেখানে তারা বাংলা ভাই আব্দুর রহমান, শাহেক রহমান এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সমস্ত শক্তিকে এখানে নিঃশেষ করে দিয়ে একটা 47-এর পূর্বে একটা পাকিস্তানি ধারা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছে। এবং সেই জায়গায় আবার দীর্ঘদিন পরে হলো আমাদের জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশটা আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছে। এটি সহ্য হচ্ছে না, এবং সহ্য হচ্ছে না বলে গাত্রদাহের কারণে তারা এখন যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। এবং আমি মনে করি আমাদের সহ্যেরও একটা সীমা আছে। সীমাটা এই কারণে, আজকে ওই যে বাচ্চা ছেলেদের দিয়ে বঙ্গবন্ধুর ছবি খুঁচিয়ে খুঁচিয়ে যারা আত্মতুষ্টি লাভ করার চেষ্টা করছে, ওই বিএনপি অথবা বামপন্থী যে সকল রাজনৈতিক দল, আমি মনে করি বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এখন আছে, এবং আমাদের আদর্শিক নেতা বঙ্গবন্ধু, তাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে আবেগের কেন্দ্রস্থল, সেই জায়গায় আবেগের জায়গায় আঘাত করেছে। সুতরাং আমি মনে করি আমাদের এই যে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর চেতনার বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো অপশক্তি এই বাংলাদেশকে রুখতে পারবে না, দাবায় রাখতে পারবে না, কারণ বঙ্গবন্ধু বলছে কোন শক্তি আমাদের দাবায় রাখতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ। আমার হাতে সময় স্বল্পতা রয়েছে, আসবো। আপনারা দর্শক আপনারা জানেন যে শিরোনামে শুনছিলেন সংক্রমণ রেকর্ড হয়েছে, করোনা ব্যবস্থাপনার আলোচনা ফিরতে চাই, একটা বিরতির সময় আছে, তার আগে বিরতি নিয়ে আসি। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছিলেন, সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি, সিএসআর মুক্তবাক দেখছেন। সাম্প্রতিক ঘটনাবলী আমাদের আজকের আলোচনার বিষয়। আপনারা জানেন যে করোনা সংক্রমণের রেকর্ড, গত 24 ঘন্টায় অন্তত 52 জনের প্রাণ গেছে, 5,500-এর মতো শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। সরকার ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছে, এবং সেই সাথে সাথে গণপরিবহনের কিভাবে চলতে হবে, 50 ভাগ মানুষকে বাসে উঠতে দিতে হবে, কিন্তু 60% হারে ভাড়া বেড়েছে। সারাদিনে সরজমিনে দেখা গেছে যারা অফিস যেতে চাইছেন তারা ঠিকমতো বাস পাননি, এরকম কিছু নাগরিক ভোগান্তির ঘটনাও সামনে এসেছে। আমরা একটু সেই ব্যাপারে একটু এই অংশে একটু আলোচনায় থাকতে চাই। জুনায়েদ সাকি, আপনার কাছে একটু যাই, যে সামগ্রিকভাবে যে সরকারের যে নির্দেশনাগুলো রয়েছে এবং সামনের যে দিনগুলো আসছে, করোনা যে ব্যবস্থাপনা, সেগুলোকে কিভাবে আসলে ঢেলে সাজানো যায়, যে পরিকল্পনা করা যায়। দুটো লাইন আগের আলোচনায় বলে শেষ করে আমি আপনার এটাতে আসছি। আমার ধরুন সাল্লাতে, যে সুনামগঞ্জের সাল্লাতে যে সাম্প্রদায়িক হামলা হলো, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে যে হামলা, পাবনায় যে আমরা আবার আপনার হামলা দেখলাম, বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, কিংবা এই যে ধরুন একটা মানে উস্কানি দিয়ে একটা এমন একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা যেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলা, এটা বিপজ্জনক খেলা। আমি মনে করি যে বাংলাদেশকে এটা বিপজ্জনক পরিণতির দিকে নিচ্ছে, এবং রাজনৈতিক প্রক্রিয়া নাই হয়ে যাওয়ার ফলে যে ষড়যন্ত্র উগ্রতার জমিন সৃষ্টি হচ্ছে, তার জন্য সরকার সর্বপ্রধান দায়ী।
এবং সেই দায় সরকারের গ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে এইখান থেকে উদ্ধার পেতে পারে। সুতরাং সেখানে সরকারের দায়কে আমাদের সম্মিলিতভাবেই আজকে দেওয়া দরকার এবং সেই লড়াইটা চালানো দরকার। আজকে যেহেতু এই সরকার ক্ষমতায় আছে, আমরা আবারও দাবি করব যে দেশের করোনা পরিস্থিতি, বিশেষত সেকেন্ড ওয়েভ যেটা হচ্ছে, এটা একদিকে যেমন এর সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে, কারণ গতবারের তুলনায় এখন সংক্রমণের হার, যত পরীক্ষা হচ্ছে এবং তার মধ্যে যত সংক্রমিত ধরা পড়ছে সেটার হার অনেক বেড়ে যাচ্ছে একদিকে, এবং মৃত্যু হার আজকে 52 জন। এই কারণে এইটা আপনার ধরেন ব্যাপকভাবে বাড়ছে। আমরা আমাদের অত্যন্ত আপনজন স্বজনদেরকে আমরা হারাচ্ছি, কাজেই এটা ভীষণ একটা উদ্বেগের ব্যাপার। দুটো বিষয় আমি পরিষ্কারভাবে বলবো। এক নম্বর হচ্ছে যে করোনা পরিস্থিতি এই ফেব্রুয়ারির আগ পর্যন্ত যে পরিস্থিতিতে ছিল তাতে কিন্তু অনেক হাসপাতালকে আমরা দেখেছি যে তাদের যে করোনা ইউনিটগুলো সেগুলোকে ছোট করে আনতে, যার ফলে এই মার্চে যখন এটা বেড়ে যাচ্ছিল এবং আইসিইউর সংখ্যা কমে গেছে, ফলে আইসিইউ নিয়ে একটা বিরাট চাপের মধ্যে আছে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সব জায়গাতেই। এবং তার মানে স্বাস্থ্যসেবাকে সম্প্রসারিত করা দরকার, কারণ এই যে স্ট্রেইন, এটা অনেকের ক্ষেত্রে অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই টের পাওয়ার ভালো মতো আগেই তারা এমনভাবে আক্রান্ত হচ্ছেন যে তাদেরকে আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে। কারণ স্বাস্থ্যসেবাকে সম্প্রসারিত করা দরকার, পরীক্ষার যে ব্যাপক আয়োজনটা দরকার সেটা আবার যতটা সম্ভব সম্প্রসারিত করা দরকার। আর কিভাবে সরকার এটা মোকাবেলা করবে সেইটা দ্রুত আরও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে দ্রুত পদক্ষেপের দিকে যাওয়া দরকার। আর জনগণের প্রতি আমরা নিজেদেরকে যেমন বলছি, জনগণের প্রতিও বলবো যে আমাদের সচেতনতাই একমাত্র সমাধান, অন্তত এই প্রথম এবং প্রধান আমাদের প্রধান উদ্যোগটা দরকার, আমাদের সচেতনতা। কারণ আমরা একে অপরের কাছ থেকে দূরত্ব বজায় রেখেই আমাদেরকে সেই সচেতনতা। জি, আজকে আসলে করোনা পরিস্থিতি যাওয়ার আগে যেটুকু বলতে চাই যে আমাদের অ্যাডভোকেট আফজাল সাহেব যে কথাগুলো বললেন, এগুলো আসলে ওনাদের চর্বিত চর্বণ। ওরা আগেও বলেছেন, এখনও তাই একই কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই দেখেন যে হেফাজতের এই সব কর্মকাণ্ডে সরকার যেভাবে গুলি করে উস্কানি দিয়ে একটা তাণ্ডব সৃষ্টি করলো, এর বিরুদ্ধে তারা মামলা করেছে সরকার। এই মামলায় হেফাজতে ইসলামের কারোর কিন্তু নাম নাই, বিএনপির নেতাকর্মীদেরকে এই মামলায় তাদের নাম ঢুকিয়ে দিয়েছে, এবং এই মামলায় নাম ঢুকানোর মাধ্যমে সরকার পুলিশ এবং আওয়ামী লীগ নেতাদেরকে একটা গ্রেফতার বাণিজ্য করার একটা সুযোগ করে দিয়েছে। সামনে রোজার মাস, এই জন্য তারা এটা করে দিয়েছে। আজকে করোনা ব্যবস্থাপনা দেখেন, আমরা বলেছি যে সরকারের উদাসীনতায় করোনা আজকে এই পরিস্থিতি। আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে করোনা কিন্তু একটা ভয়াবহ আকার রূপ ধারণ করতেছিল, এবং আমাদের জানা মতে সরকার গঠিত টেকনিক্যাল পরামর্শক কমিটি সেই মার্চ মাসের শুরুতেই দেখেছি যে সরকারের তরফ থেকে করোনা টিকার ব্যবস্থাপনা ছিল, যেটা প্রশংসা হয়েছে। আমি বলছি সাধারণ মানুষের সচেতনতা কি দায়ী নয়? আমি বলছি একটা কথা আপনার সাথে একটু যুক্ত করে দিই, সেটা হচ্ছে যে এই যে ব্রিটিশ ভেরিয়েন্ট কিংবা সাউথ আফ্রিকা কিংবা ব্রাজিল, এই স্ট্রেনগুলো যারাগুলো বাংলাদেশে আসলো, এটা কোথা থেকে আসলো? কেন আমাদের এয়ারপোর্টে প্রথমবার যেমন এয়ারপোর্টে অব্যবস্থাপনা দেখেছি, এই দ্বিতীয়বারে কিন্তু এয়ারপোর্টে সরকারের প্রথম দিকে তো সরকার এটা প্রতিরোধ করতে পারে নাই, সেখানে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, কোয়ারেন্টাইনে রাখতে পারে নাই। অনেক দেশই তো সেটা পারে না, সেটা শুনেন, বিশ্বের কোনো দেশে আবার অনেক দেশ পেরেছে, না আবার অনেক দেশ পেরেছে। আমি যেটা বলতে চাই যে মার্চের প্রথম দিকেই সরকার গঠিত টেকনিক্যাল পরামর্শক কমিটির অনেক সদস্য প্রেসকেও বলেছে, সরকারের কাছে লিখিতভাবে দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার কিন্তু কর্ণপাত করেনি। তাদের তখন মাথায় চিন্তা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম শতবার্ষিকী পালন করা, এবং সেটা নিয়ে তারা ব্যস্ত ছিল। এবং আজকে দেখেন এমন একটা পরিস্থিতি, সেখানে স্বাস্থ্যমন্ত্রী আজকে বলতে বাধ্য হয়েছেন পুরো ঢাকা শহরকে হাসপাতাল করলেও রোগী রাখার জায়গা হবে না, এই যদি পরিস্থিতি হয়। উনি বলেছেন গত 30 দিনে 2% থেকে 20% গিয়েছে, এবং আজকে সর্বোচ্চ গত এক বছরের সর্বোচ্চ সংখ্যক আপনার হয়েছে, মারা গেছে 52 জন। আজকে বলা হচ্ছে যে করোনা ব্যবস্থায় সরকার মোকাবেলায় সার্থক এবং তারা সফল। তাই যদি হয়ে থাকে, হাসপাতালগুলির এই অবস্থা কেন? এখনো করোনা টেস্ট কিটের সংখ্যা কমে গেছে কেন? আপনার যে ভ্যাকসিনের কথা বললেন, আমি এভাবে একটু অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার বক্তব্য নিয়ে আজকে আয়োজন শেষ করতে চাই। সেই ভ্যাকসিন নেওয়ার পরেও ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের অন্তত 40% আক্রান্ত হয়েছে। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে যাব। শুনুন, যারা সবসময় হতাশাবাদী কথা বলে তারা তো বলবেই, এটি কথা রাজনৈতিক
যেহেতু করে, কথা তো তাদের বলতেই হবে, পত্রিকার নিউজও হতে হবে, টকশোতেও আলোচনা করতে হবে, এগুলো নিয়ে আলোচনা বিষয়টা হলো যে সরকারের জায়গা থেকে কাজটি করছে কিনা। এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু সরকার তারা বলেছিল ভ্যাকসিন আসবে না, ভ্যাকসিন বাংলাদেশে আসছে, মানুষ ভ্যাকসিন পাচ্ছে এবং ভ্যাকসিন দিচ্ছে। আবার বাংলাদেশে হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এখানে ডাক্তাররা প্রথম দিকে যেভাবে একেবারে একটা সংখ্যার মধ্যে ছিল, সেই জায়গা থেকে বঙ্গবন্ধু গণদেশরত্ন শেখ হাসিনা তিনি কিন্তু সাহসে ভর করে এই দেশের সকল মানুষকে সমন্বয় করে, জীবন জীবিকার সমন্বয় করে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বের মধ্যে একটা মানে অন্যতম অবস্থানে রেখেছেন। এবং সেই কারণে এই যে করোনা মোকাবেলায় অসাধারণ নেতৃত্বের জন্য এবং কমনওয়েলথভুক্ত দেশের নেতৃত্বের মধ্যে সবচাইতে অ্যাডভোকেট আফজাল হোসেন, আমি একটা ছোট প্রশ্ন রাখতে চাই শেষে, আমরা যদি একদম শেষ পর্যায়ে অ্যাডভোকেট আফজাল হোসেন আমরা বলতে একটা চাই ছোট যে প্রশ্ন করতে চাই একেবারে আজকে যে আমি কথা বলবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখান থেকে বের হয়ে গিয়ে আমি সামাজিক বিরক্ত মেনটেন করব না, প্রশ্ন গণপরিবহন নিয়ে যে সচেতনতা রক্ষা করবো না, স্বাস্থ্যবিধি মানবো না, অথবা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে যুক্ত হব, সেই কাজটি না করে প্রত্যেকের জায়গা থেকে সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো যদি পালন করতে পারি। একটা ছোট্ট প্রশ্ন যে দিক নির্দেশনাগুলো এসেছে, যে পদক্ষেপগুলো এসেছে, সেটা কি আরেকটু সমন্বয়ের প্রয়োজন দেখেন কিনা আপনি? কেননা নাগরিকদের হঠাৎ করে এই ঘোষণার পরে দুর্ভোগে পড়তে হয়েছে, কেননা অফিস তো পুরো দমে চলছে, একটু এখানে সমন্বয়ের প্রয়োজন দেখেন কিনা? তা আমি যেটা মনে করি যে ইতিমধ্যে তো সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে যে অর্ধেক সংখ্যক অফিসের কর্মচারী তারা অফিসে উপস্থিত থাকবে এবং রোটেশনে কাজ করবে, ট্রেনে অথবা বিভিন্ন যাত্রীবাহী বাসে অর্ধেক সংখ্যক যাত্রী উঠবে। সেটা কি শুধু সরকারি না, আধা সরকারি, বেসামরিক, বেসরকারি তাদের জন্য, প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য কি এরকম নির্দেশনা? আমি বুঝতে পারি যে 50% যারা রয়েছেন তারা এসে কাজ করবেন, এরকম নির্দেশনা কি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের জন্য কিনা? না, সেটি আমি মনে করি যে সরকারি প্রতিষ্ঠান যদি নির্দেশনা হয়ে থাকে, এটাই অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তাদেরও সেই নির্দেশনা মানতে হবে, কারণ জীবন তো সবার আগে, চাকরি বাকরি সমস্ত কিছুই তো থাকবে, কিন্তু বাঁচতে হবে সবার আগে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজন শেষ করতে হচ্ছে, এটা নিয়ে আমরা আলাদা একটা পর্ব রাখবো আশা করছি। হতাশা সৃষ্টি করে, গুজব সৃষ্টি করে, মানুষের বিভ্রান্ত আতঙ্ক সৃষ্টি করে পরিস্থিতির উত্তরণ করা যাবে না। অনেক ধন্যবাদ আমাদের বন্ধুরা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, সিএসআর এর মুক্তবাগ আজকের মতো শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।